হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে তোমার দাদা ফুলমামু আর কি, তার সঙ্গে তোমার কি কথা হলো সেইটা তো বলো। বলো। কথাটা এটাই হয়েছে যে যাই হোক প্রথমেই তো প্রথম দর্শনে একটু প্রণাম হ্যাঁ। প্রণাম করার পরেতে যাই হোক বসতে বললো, বসলাম। জিজ্ঞাসা করলাম কেমন আছিস, এই চেঁচাস না। শরীর কেমন যাচ্ছে বল। ওই আছি কোনো রকম, এখন আর শরীর কি ভালো যাবে। তো যাই হোক শুনলাম খাওয়া দাওয়া কি করছিস, বললো ওই হোটেল থেকে একটা ছেলে এসে দুটো ভাত ডাল মাছ দিয়ে যায়। কেমন রান্না করে, ওই কোন রকম খাওয়া যায় আর কি, এরকম আমাদের যে এইরকম খাওয়াটা তো বলে হ্যাঁ কি করবো, বুবু কৃষ্ণা থাকে ওরা একটু রান্না করে খাওয়ায়, নতুবা আমার হোটেলের খাওয়া খেতেই হবে, উপায় তো নেই, আমি তো পারবো না রান্না করে খেতে। যাই হোক এইরকম করতে করতে তারপর বললেন খেয়ে দিয়ে কি ঘুমোস, ঘুমোস কি অভ্যাস কিরকম করেছিস, বলে একটু শুই, ঘুমোই না একটু শুই, তাতে হয়তো একটু মশলার মতো 10-20 মিনিট হয়ে যায়। বলে হ্যাঁ, আমাকে বললো যে তুই ঘুমোস নাকি, আমি দুপুরবেলা কোনোদিনই ঘুমোতাম না, এখনো ঘুমোই না। খাওয়ার পরে সে টান আসে একটা নেশার মতন, যে গিয়ে একটু শুলে ভালো লাগে, কিন্তু কোনোদিন সময় পেলে শুই, কোনোদিন সময় না পেলে শুই না, বসেই কাটিয়ে দিই, কাজকর্ম করি। এইসব কথাবার্তা হলো, বললাম যে এরকম 5 মিনিট দিয়ে দেবো, যদি পারিস শরীর কুলোয় তাহলে নিশ্চয়ই যাবি, এই কাজেই পাচ্ছ দিয়ে যাচ্ছে তোর কাছে। আর আমরা কিন্তু ওখানে যা খাবার খেয়ে এসছি, আমাদের জন্য ব্যস্ত হতে হবে না যে কি খেলি বা খাওয়ানোর জন্য। না, যদি ওই সময় ঘটনাচক্রে হাওড়াতে যায় ফুলমামু, তাহলে কোনোভাবে তাও ভিড়ভাট্টা এসব তো এখন চলে না, পারবেও না, করা উচিতও নয়। আমি বললাম যে আমি এই জন্যই কথাটা বললাম যে যদি তোর শরীরে পারমিট করে চেষ্টা করবি যেতে, গাড়িতে উঠবি নামবি আবার গাড়িতে উঠবি। না, সে ঠিক আছে, কিন্তু সেটা তবে আমি বলতে হ্যাঁ হ্যাঁ, সেটা হবে না, সেটা হবে না। তোমার ঠিক আছে, ফুলমামুর পর্বটা হলো, তোমার বড় মামুর কথা কীরকম মনে হয়? বড় মামুর কথা কি মনে হবে, বললাম তো এই বর্ধমানে তো আগে ঘোড়াটায় আসতে হবে, তেলবাড়ি বাড়ির ছবি তুলেছে পার্থ আর পিঙ্কু। হ্যাঁ, দেখেছি আমি। দেখে সেগুলো বলেছে সেরকম কোনটা, দেখ আমাদের যে এন্ট্রান্স ছিল একটা কালো, না না, এটা তো বাড়ির বর্ণনা, বাড়িটা আমরা দেখেছি, বড় মামুর কথা বলো। কালো একটা আলকাতরা দিয়ে রং করেছে। আমার তো মটকাটা গরম হচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা যেতাম না আমার ছোটবেলা এখানে। আর সবচেয়ে বড় জিনিস তেলমারি বাড়ি হচ্ছে আমার কাছে এক কথাতে মন্দির তুল্য। আমার বাবার পায়ের ধুলো আছে, মার পায়ের ধুলো আছে, মা মারা গেছে তার জন্য এখনো ঘরটাতে একটা পেরেক পোতা আছে। এই বাড়িটা আজ পর্যন্ত আনসোল্ড কন্ডিশনে একদম একদম। এবং চারদিকে ঝোপঝাড় হয়ে গেছে, যদি সামান্য পরিবর্তন, সামান্য মানে হচ্ছে দক্ষিণ দিকে আমরা জানলায় ঠেস দিয়ে আরামসে হাওয়া পেতাম, পুকুরটা পুরো ওপেন ছিল, দক্ষিণ দিকে হাওয়া আসতো, আমরা খালি ওই জানলাতেই কাটিয়ে দিতাম, কখন ঘুমিয়ে পড়তাম। আর জানলাতে বসে তোমার গান, শ্যামল মিত্রের গান, সেটা তো ওরা জানলোও না, তোমার ছেলেমেয়েরা জানলোও না। আচ্ছা, তারপরে শ্যামল মিত্রের গান কি সুন্দর করতো তোর বাবা, জানিস? একটা প্রাচীর তুলে দিয়েছে, কিনলো যে সে প্রাচীরটা। আচ্ছা ঠিক আছে, এগুলো ছাড়ো, বড় মামুর কথা বলো, পয়েন্ট ছেড়ে দিয়ে অন্য দিকে যেও না। ওই বাড়িতে শোন, পয়েন্টটা হচ্ছে যে ওখানেতে তারপরেতে তোর মেজ মামা সোনা মামু বউ বিয়ে হয়ে বাড়িতে প্রথম আসে। হ্যাঁ, আমার বিয়ে হয়ে পার্থকে বললাম তোর মা এই বাড়িতে প্রথম মাসে। হ্যাঁ অবশ্যই, দুটো ভাই বিয়ে করেছি, দুটোরই বউ কিন্তু এই বাড়িতে করেছে, থেকেছে, একদম গেলা কটা হয়েছে আমাদের, একদম সাংসারিক জীবনের সূত্রপাত। আর এইখানেতেই আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান যে সেটা হচ্ছে তোমার বড় জেঠু বা তোমাদের বড় মামা। এই বড় মামাই কিন্তু আমাদের ছোটবেলা থেকে মোটামুটি আগলে রেখেই স্কুল গোয়ার কলেজ গোয়ার এই কন্ডিশনে এগিয়ে দিয়েছে। সোনামামুরও অবদান আছে, একদম শুধু যে বড় মামারই আছে তা না। যাই হোক, অতএব এই বাড়িতেই হচ্ছে আমাদের কাছে একটা মন্দির তুল্য, এবং এইখানে নির্মল ছেলেতে মা
বড় জেঠু, সোমনাথের ঠাকুমা, সবই কিন্তু এই নির্মলঝিলকে কেন্দ্র করে। আর মেজদির কথা বলতেই হয় বাধ্য, যে এইখানে মেজদি এই বাঁকার পাড়ে বাড়ি নিয়ে বাবু আর সোমনাথের জন্য বেশি না, বাবুর জন্য দুশ্চিন্তায় মরে যেত। কখন হাসের পেছনে পেছনে গিয়ে কোথায় যাবে, তাকে ঢিল মেরে বার করবে, আর আমাকে তাকে পিক আপ করতে হবে। বাবু শয়তান, চল 2 থাপ্পড় মারবো পেছনে, ওই ঢিল মারবে, পুকুর পাড়ে ডুবে পড়ে গেলে কি হবে, বড় বাবুর কাছে আমাকে কৈশোর দিতে হবে, চল আগে। এইসব করে বাবুকে এখানে এখানে শুধু একটাই অ্যাডিশন আমার অ্যাডিশনটা এটাই যে বড় মামু প্রথম জীবনে সেই শাস্ত্রীয় সঙ্গীত গান শেখার জন্য তিনি বাড়ি ছেড়ে কাউকে কিছু না বলে চলে গেছিলেন, একবারে বাউন্ডুলে অবস্থা তখন। এবং এবং সেটা শোনো বাউন্ডুলে অবস্থা। এবং যাই হোক, সেখানে অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি, যদিও গানের গলাটা কিছুটা অবশ্যই হয়েছিল, সেটা আমরা শুনেছি। কিন্তু যখন ফিরে এলো বড় মামু, তারপরে এই যে জীবনটা যতটাই বাউন্ডুলে মতন হয়ে গেছিল, তার কিন্তু 10 গুণ বেশি সাংসারিক, নিজে বিয়ে না করেও প্রত্যেকের সুখ দুঃখ দেখা, তাদেরকে আঁকড়ে ধরে, ইনক্লুডিং আমাদেরকেও। এবং বড় মামুর কিন্তু এই একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমাদের চোখে পড়েছে। সেটাই বলতে যাচ্ছিলাম, যে এই বড় মামুর ভূমিকাটা হচ্ছে যে এই পান্নার এই ছেলে মেয়ে গুলারে কেউ তো সামলাইতে পারে না, দেখ পান্নার বর রয়েছে। আর আমাদের বাড়িটা কি ছিল, নদীর পাড়ে একটা, এই বর্ষাকালে উড়িয়ে বাপরে বাপ, নদীর পাড়ে ডেঞ্জারাস ও, কিন্তু এই পান্নাকে মহিমহলের বাড়ি থেকে বার করতে হচ্ছে। তো মহিমহলের বাড়িতে তো ঠাকুমা ছিল, তোর বাবা কালীভদ্রে আসতো আসাম থেকে, দিগ্বয় থেকে, বদরপুর থেকে এসে, মা কেমন আছো, তারপরে তার ছেলে মেয়ে বউ, আর জানি ছেলে মেয়ে বউ তো জমা রয়েছে তোমার বড় মামুর কাছে। সে একটা চরম অবস্থা আমাদের সংসারিক। যখন আমরা মহিমহলের বাড়ি ছেড়ে খবর পেলাম ওই বড় মামুর কর্মসূত্রে, যে তেলমারি পাড়াতে এরকম একটা কম পয়সায় 2 রুমের ফ্ল্যাট, মানে ঘর, রান্নাঘরটা একটু করে নিতে হবে, পায়খানা বাথরুম আছে। এই সময় যখন আমরা সব চলে আসছি, পান্না যাইব কই, সবার জন্য চিন্তা। তাও তো ঠিক, মূলমন থেকে আমরা এখানে এলে পরে পান্না যাইব, ওই খোঁজা লাগলো। সে কিন্তু তখন সাইকেলেও চলে না, মোটরেও চলে না, পায়ে হেঁটে হেঁটে জানি তো, চলে ব্যাগ বাঁকার পাড়ে একটা আছে, 2টা ঘর, কম পয়সা। তুমি তো তুমি তুমি দাও অল্প দইটা একটু একটু কেটে কমিয়ে দিও, আর একটা সন্দেশ দিও। এবার দাঁড়াও, একটু ইন্টারফেয়ার করব। তুমি বড় মামুর পান্নার তার বোনের বাড়ি খোঁজার ব্যাপারটা তুমি বললে, তুমি এর মধ্যে হয়তো তোমার মনে নেই, তুমি একেবারেই তখন বাচ্চা ছিলে, তুমি জানো না আমি এই যে যখন পার্টিশনের পর দেশ ছেড়ে সবাই চলে আসছে, তখন আমি ভয়াবহ পাঁচড়া খোস প্যাঁচড়া চর্মরোগে আক্রান্ত, একেবারে ক্যাতরা বাচ্চা। এবং সবাই বলল নিজেদের প্রাণ নিয়ে আমরা পালাতে পারবো কিনা তার নাই ঠিক, এখন এই বাচ্চাকে কে নেবে, একে ফেলে দিয়ে চলে যা। বড় মামু তখন, এটাই শুনেছি আমরা ছোটোবেলার থেকে, যে বড় মামু বলল যদি বাঁচি তো সবাই মিলেই বাঁচবো, ও বাঁচবে, আর যদি মরি তো সবাই মরবো। তখন কলা পাতায় করে জড়িয়ে সেই খোসপাঁচড়া, আজকে তোমার সাক্ষাৎকার নিতে পারছি আমি এখানে বসে। সাক্ষাৎকারটা নিয়ে আমি পরিষ্কার বলে দিচ্ছি, যত ছোটই থাকি আমি হাফ প্যান্ট পরাই, দিদিমা তাকে তোরা তো পেয়েছিস, কিন্তু একটু মনে আছে একটু। সে প্রথমেই বললো এই রাতের অন্ধকারে পান্নাকে আগলে নিয়ে যাবি, নরেশ ঠাকুরদার বউ আমাদের অ্যাকম্পানি করছে। নরেশ ঠাকুরদার বউ মানে আমাদের ঠাকুমা, দারুণ টান্ডিস মহিলা। টান্ডিস মানে টাট্টু ঘোড়া, বুঝিস, একটা ভীষণ ক্ষমতাশালী ওই প্রজাতির টাট্টু ঘোড়ারা, অক্লান্ত পরিশ্রম করতে পারে। সেই বুড়ি ঠাকুমা আমার মা হুকুম করলো, কারণ আমার বাড়ির ট্র্যাডিশনটা হচ্ছে বড় বাড়ি। ঠিক আছে ব্যাকগ্রাউন্ড না বুঝলে বুঝবি না। আমার ঠাকুর দাদা বড় ছিলেন, আমার বাবা বড় ছেলে, আমাদের বাড়িটার নামই হয়ে গেল বড় বাড়ি। বড় বাড়ির একটা ইঁদুর বাদুরেরও যা ভূমিকা, প্রচন্ড ভূমিকা কুমার ভোজ আমাদের, আর পুরোটাই তো চন্দ্র বাড়ি।
একটা গ্রাম ভর্তি জন্য। না ঠিক আছে ঠিক আছে, এত এত ডিটেলসে গেলে তুমি সব দিকটা টাচ করতে পারবে না। বুঝতে হবে সেইখানে মা বড় বউ এই চন্দ্রপাড়ার এই একটা গ্রাম, ওদের ওদের একটা গ্রামের বড় বউ বলছে নরেশ ঠাকুরদাকে, তোমার বউ কিন্তু আমার সবচেয়ে বড় কাজের ভূমিকা নেবে। কি? আমার নাতিকে দেব বলে ও যেন ওই কালা ডাকতো তখন বড় কালা, ডাকতো না, কালা, শিয়ালদা স্টেশনে গিয়া পৌঁছে যেন দিতে পারে। তখন নরেশ ঠাকুরদা বলে যে না বাবার নাম তো জান দিলেন বাবু, বউ বলেছে কিন্তু খেলবার কোনো অবকাশ নেই। যাই হোক আমরা ওইভাবেই শুনেছিলাম আর কি। আমরা ওই অবস্থায় এই বড় মামুর সাথে, কিন্তু বড় মামুর ভূমিকা ছিল, পান্নাকে নিয়ে এলো, পান্নাকে বললেন যা তুই ওই দেবুরা আছে, ছানা আছে, আন্না আছে, ও নিয়ে বস গে, তুই তো বড়, আর এদিকে ওই ঠাকুমার কাছে আমি থাকতেছি। কোষ পাস্তায় জর্জরিত দেহ এই ভাবনাকে মাখন দিয়ে চুপ করে মাখিয়ে কলা পাতায় মুড়ে তারপরে তোয়ালে গামছা, একদম তোয়ালে দিয়ে জড়িয়ে একটা নাক বেজি রয়েছে নাতির, সেই অবস্থায় ঠাকুমার করে দিচ্ছি। আমি তো তার পাশেও এসেছি, আমি তার পাশে এসেছি, আবার এদিকে মেজি ওরা এখানে ডাঙা দিয়ে ওরা বসে আছে সেখানেও গেছি। আমার তো ছোট বয়সে একবার এদিক একবার ওদিক ধমকও খেয়েছি, মুসলমানরা কাটাকাটি করতে তুই এদিক ওদিক করিস কেন, ছোট ভাই বলে একটু ধমক দিতে। বড় মামুর সঙ্গে তোমার সম্পর্কটা তুমি ছোট, আর জীবিত মামাদের মধ্যে বড় মামু ছিল সবচেয়ে বড়, এবং ন্যাচারালি একটা বয়সের দূরত্ব, সব দিকেই দূরত্ব ছিল, কিন্তু তা সত্ত্বেও তুমি যথেষ্ট বড় মামুর সঙ্গে কিন্তু সমান আদান প্রদান হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আচ্ছা, যেই হলো যে মৌমলে ছাড়া হচ্ছে, তখন বললো যে এরকম একটু কম পয়সার বাড়িটা পাওয়া যাইতেছে। সুধাংশুবাবু তো সব সময় সে টাকা করে দেয় না, তখন আমাদের চরম অবস্থা। তুই কি করে পোলাপান গুলা দেয়, আর তার মধ্যে বাবুটা বললাম তোর তো নয়, তোর তো নাম পচা হয়ে গেল, তার কিন্তু বড় মামুই একমাত্র মামা। শোন, এটাও রিমার্কেবল ইনসিডেন্ট। সোমনাথ পচুবাবু ডাকবে, সোনাদা ডাকছে তোর মেজ সোনা মামা, পচা আইডিকা এইটা কি করলি, ওইটা কি করলি। বড় মামা কোনো সময় পচা আইডি গায়ে বলছে নেভার, ওই একই বলতো পচুবাবু, পচুবাবু। একটা রেসপেক্ট করার। আচ্ছা বেশ বেশ, এই পর্ব গেল। এই যে ভূমিকাটা শোন বড় মামা, সেটা তোর জন্য না আমার জন্য। আমি তোমার কথাই জিজ্ঞেস করেছি, আমাকে তুমি তো ছড়িয়ে যাচ্ছ, কিন্তু না হলে গোটাতে পারবো না। আমার বিছানাটা বারান্দায় বার করে দিয়েছিল ফুল মামাকে রাত্রি 12টার সময়, বলে যেটা উঠাইছে যেটাও, তুমি তোমার ছোট ভাইয়ের প্রতি এত নিষ্ঠুর কি করে হলে, তার বিছানাটা বাইরে দিয়েছে, বৃষ্টিতে ভিজছে, শোবে কোথায়। আমি তখন আসানসোলের চাকরি অলরেডি শুরু করে দিয়েছি। আমি বললাম যে চেঁচামেচি করো না, তোমার বড় মামুকে আমিই চাকরি করেছি, যতই সে রাগ করুক যাই করুক, চলো ভেতরে চলো, কাউকে যেটাও করতে হবে না, যে যার মতন থাকুক, আমি ঘরে ফিরে যাচ্ছি। মাদুর বার করলাম, পেতে নিলাম, আমার তো তখন কম বল, মাটির কোথায়, মাদুরের উপর শুয়েছি, আর ওই ঘরে মেঝেতে সাজা বন্ধ করে দিয়ে তোর মা কুমিরের মতন শুয়ে থাকতো, এত হিট। সেই হিটের জায়গাতে তোর মা কুমিরের মতন জলে ভিজে থাকতো, আর আমি সেইটাকেই আবার মাদুর ব্যবহার করে আমার ফ্ল্যাট ঘুম হতো। বলছি হ্যাঁ ঠিক আছে, বলছি চিনি মামু চলে গেছে, কত হবে 7-8 বছর তো বটেই। হ্যাঁ 7-8 বছর। চিনি মামুর কথা মাঝে মাঝে মনে পড়ে তোমার? কীরকম মনে পড়ে? চিনিমামুর সাথে শোন, যতই বয়সের গ্যাপ থাকুক না কেন, চিনিমামুকে একটু বিরক্ত আমিই করেছি। শুধু চিনিমামু না, ফুলমামু করে না, ফুলমামু আর চিনিমামু দুজনে এক জিনিস না। এক জিনিস না, বিরক্ত কেন করেছি, যার জন্য বাচ্চা ফ্রম বয়হুড একটা মানসিক দূরত্ব বেড়ে যাচ্ছে। ফুলমামু কিন্তু আজও আমার কাছে খুব একটা প্রিয় নয়, যতই ভাই হোক। হ্যাঁ, কিন্তু চিনিমামু প্রিয় কেন? দাঁড়া এক সেকেন্ড 4:30 বাজে নাকি রে? হ্যাঁ বাজে, তাহলে তো তোমাদের গাড়ি এসে গেছে, আমাকে পরে আবার তোমার সাক্ষাৎকার নিতে হবে। এইটুকু থাক। আচ্ছা, এত দূর কাটতে বলছিলাম।